প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো এবং রুয়ান্ডার নেতারা একটি শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছেন। বৃহস্পতিবার ওয়াশিংটনে রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে এবং কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেডি গত মাসে চূড়ান্ত হওয়া অর্থনৈতিক চুক্তি এবং জুনে আমেরিকার মধ্যস্থতায় শান্তি চুক্তিতে নিজ নিজ প্রতিশ্রুতি নিশ্চিত করেন। যদিও তাদের অঞ্চলে সংঘর্ষ এখনও চলছে। হোয়াইট হাউস জানিয়েছে দেশগুলো গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ নিরাপত্তা ও অর্থনৈতিক অংশীদারিত্ব সম্পর্কেও চুক্তি স্বাক্ষর করেছে। সমালোচকরা বলছেন, শান্তি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য নতুন এক টেলিভিশন বান্ধব কূটনৈতিক সাফল্যের ঘটনা হিসেবে রেকর্ড হয়েছে, কারণ মাঠে সংঘর্ষ অব্যাহত রয়েছে। আমেরিকা কঙ্গোর প্রাকৃতিক সম্পদে প্রবেশাধিকার পেতে চায় এবং গুরুত্বপূর্ণ খনিজ সম্পদে চায়নার প্রভাব মোকাবেলা করতে চায়। For more than 30 years, one of the worst conflicts on earth has been raging in eastern Congo. Millions and millions of people have been tragically killed. অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, 30 বছরের বেশি সময় ধরে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সংঘর্ষের একটি পূর্ব কঙ্গোয় চলছিল। মিলিয়ন মিলিয়ন মানুষ ভয়ঙ্করভাবে নিহত হয়েছে, পরিবার ধ্বংস হয়েছে, অনেক প্রশাসন চেষ্টা করেছে। But in the region that will support a lasting peace, and the Democratic Republic of the Congo and Rwanda have agreed to more closely integrate their economies. প্রেসিডেন্ট বলেন, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো এবং রুয়ান্ডা সিদ্ধান্ত নিয়েছে তারা নিজেদের অর্থনীতি আরও সংহত করবে, লড়াই করবে না। Today, the United States is also signing our own bilateral agreements with the Congo and Rwanda that will unlock new opportunities for the United States to access. ট্রাম্প বলেন, আমেরিকা আরও দুই পক্ষের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে। আমেরিকান কোম্পানিগুলোর জন্য নতুন সুযোগ তৈরি করবে, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদে প্রবেশাধিকার নিশ্চিত করবে এবং সবার জন্য অর্থনৈতিক সুবিধা বয়ে আনবে। A very special thanks as well to Secretary of State Marco Rubio. Marco, please stand. Thank you. And thank you for putting a certain name in that building. I said, boy, that is beautiful. That blew up last night. They said, that's a great honor. It really is. On this building, it's a great honor. Thank you very much. I assume you had a lot to do with that. একজন সাংবাদিক জানতে চান, কবে রুয়ান্ডান সেনাদের কঙ্গো থেকে প্রত্যাহার করা হবে এবং প্রকৃত শান্তি কবে দেখা যাবে। এর জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তার মনে হয় খুব দ্রুত ফলাফল দেখা যাবে। অনেকেই বলেছিল এটা সম্ভব নয়, কিন্তু এটা সম্ভব। আগামীতে দুই দেশ এটা প্রমাণ করবে। I think you're going to see very quick and very quickly. I think you're going to see things happen. This is something that was not doable, according to a lot of people, and not only is it doable, I think it's going to be a great miracle. চুক্তি স্বাক্ষরের সময় রুয়ান্ডা সমর্থিত বিদ্রোহী এবং কঙ্গো সেনাদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। দক্ষিণ কিভু প্রদেশে বিদ্রোহীরা অভিযোগ করেছে, সরকারি বাহিনী বেশ কিছু বেসামরিক এলাকায় বোমা হামলা করেছে। এই বছরের শুরুতে বিদ্রোহীরা পূর্ব কঙ্গোর দুটি বড় শহর দখল করেছিল। বিশ্লেষকরা বলছেন, আমেরিকার কূটনীতি সংঘাতের তীব্রতা সাময়িকভাবে কমিয়েছে, তবে অঞ্চলের মূল সমস্যাগুলো এখনো সমাধান হয়নি। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেছেন, চুক্তি স্বাক্ষর পক্ষগুলোকে শান্তি প্রক্রিয়ায় অঙ্গীকারবদ্ধ করেছে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে কয়েক মাসের মধ্যে কূটনীতির ফলাফল পাওয়া গেছে। সালের 6 জানুয়ারির ক্যাপিটল দাঙ্গার প্রাক্কালে 5 জানুয়ারি রাতের সিসিটিভি ফুটেজে ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির ভবনের বাইরে একটি বেঞ্চের কাছে এক ব্যক্তিকে পাইপ বোমা রাখতে দেখা যায়। রিপাবলিকান ন্যাশনাল কমিটির সদর দপ্তরের সামনেও আরেকটি বোমা রাখতে দেখা যায় সন্দেহভাজন ব্যক্তিকে। দুটি স্থানই ক্যাপিটল হিলের কাছাকাছি। তবে পুলিশ বোমাগুলো নিষ্ক্রিয় করে ফেলায় কোনোটি বিস্ফোরিত হয়নি। কর্তৃপক্ষ ওই ঘটনার সিসিটিভি ভিডিও প্রকাশ করে এবং সন্দেহভাজনকে ধরতে $500,000 পুরস্কার ঘোষণা করে। প্রায় 5 বছর আগে ঘটা ওই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজনকে খুঁজে পেতে বছরের পর বছর ধরে চালানো অনুসন্ধানে শত শত সূত্র পাওয়া যায়। অবশেষে এই মামলায় এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হলো। As you all know now, early this morning, Brian Cole Jr. was arrested and charged with placing the pipe bombs at the RNC and the DNC on January 5th, 2021. গ্রেফতারকৃত সন্দেহভাজন ব্রায়ান কোল জুনিয়র ওয়াশিংটন ডিসির পার্শ্ববর্তী ভার্জিনিয়ার উডব্রিজ এলাকার বাসিন্দা। 30 বছর বয়সী কোল জুনিয়র তার বাবা মায়ের সাথে থাকেন এবং একটি বেলবোর্ড কোম্পানিতে কাজ করেন বলে জানা গেছে।
অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি জানান, মামলার তদন্ত চলমান থাকায় সন্দেহভাজনের বিরুদ্ধে আরও অভিযোগ আনা হতে পারে। He has been charged with violating 18 U.S.C. 844, which is use of an explosive device. ডিস্ট্রিক্ট অফ কলাম্বিয়ার ইউএস অ্যাটর্নি জেনিন পিরো বলেন, অসম্ভব একটি কাজকে সম্ভব করেছে এফবিআই। এই গ্রেফতারের ঘটনাকে খড়ের গাদায় সুই খুঁজে পাওয়ার সঙ্গে তুলনা করেন তিনি। মামলাটি সফলভাবে শেষ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন পিরো। As the Attorney General has indicated, he is arrested for transporting an explosive device in interstate commerce, as well as the attempted malicious destruction by means of explosive materials. এফবিআই ডিরেক্টর ক্যাশ প্যাটেল বলেন, এফবিআই এবং জাস্টিস ডিপার্টমেন্ট বিদ্যমান প্রমাণাদি যাচাই ও সূত্র ধরে এগোনোর জন্য তদন্তকারী ও বিশেষজ্ঞদের একটি নতুন দল নিযুক্ত করে। পূর্ববর্তী প্রশাসন এমন পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে বলে দাবি করেন তিনি। Through the formal charging process and court process, but we want to let that evidence speak for itself, because again, we do not want to disrupt the accountability that we owe the American public. এই গ্রেফতারকে নিখুঁত বলে আখ্যা দেন প্যাটেল এবং নিশ্চিত করেন এই বিপজ্জনক সন্দেহভাজনকে গ্রেফতারের সময় কোনো কর্মকর্তা আহত হননি। ক্যারিবিয়ান অঞ্চলের আন্তর্জাতিক জলসীমায় সন্দেহজনক মাদকবাহী নৌযানে হামলায় 2 নাবিকের মৃত্যুর পেছনে ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথের নির্দেশ ছিল না বলে জানিয়েছেন অ্যাডমিরাল ফ্র্যাঙ্ক ব্র্যাডলি। বৃহস্পতিবার কংগ্রেস সদস্যদের প্রশ্নের মুখে একথা জানান তিনি। সেনেটর টম কটন অভিযানের পক্ষে অবস্থান নিলেও ডেমোক্রেটিক আইন প্রণেতারা 2 বেসামরিক নাগরিককে হত্যার ঘটনাকে উদ্বেগজনক বলে আখ্যা দিয়েছেন। এদিকে ব্যক্তিগতভাবে স্পর্শকাতর তথ্য আদান প্রদান করে হেগসেথ দেশের সামরিক বাহিনীর সদস্যদের জীবন হুমকির মুখে ঠেলে দিয়েছেন অভিযোগ করে তার পদত্যাগ দাবি করেন সেনেট মাইনরিটি লিডার চাক শুমার। প্যাসিফিক ও ক্যারিবিয়ান অঞ্চলের আন্তর্জাতিক জলসীমায় মাদক পাচার বিরোধী অভিযান জোরদারে ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থানের মধ্যেই কংগ্রেসে সাক্ষ্য দিয়েছেন নেভির শীর্ষ কর্মকর্তা অ্যাডমিরাল ফ্র্যাঙ্ক মিচ ব্র্যাডলি। বৃহস্পতিবার কংগ্রেস সদস্যদের প্রশ্নের মুখে ব্র্যাডলি জানান, ভেনিজুয়েলার কাছাকাছি সন্দেহভাজন মাদকবাহী নৌযানে হামলায় সবাইকে হত্যা করার নির্দেশ দেননি ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ। সেনেট ইন্টেলিজেন্স কমিটির চেয়ার সেনেটর টম কটন জানান, অ্যাডমিরাল ব্র্যাডলি স্পষ্ট করে বলেছেন তাকে পেন্টাগন থেকে সবাইকে হত্যা করার আদেশ দেওয়া হয়নি, বরং একটি লিখিত নির্দেশনা দেওয়া হয়েছিল। সেনেটর কটন অভিযানের পক্ষে অবস্থান নিলেও ডেমোক্রেটিক আইন প্রণেতারা ঘটনাটিকে গভীরভাবে উদ্বেগজনক বলে আখ্যা দিয়েছেন। হাউস ইন্টেলিজেন্স কমিটির র্যাঙ্কিং মেম্বার জিম হাইন্স বলেন, হামলায় প্রায় ধ্বংস হয়ে যাওয়া নৌকার ক্ষতিগ্রস্ত অংশে ভর করে ভাসছিলেন 2 ব্যক্তি। অসহায় 2 ব্যক্তিকে হত্যা করার দায় আমেরিকা এড়াতে পারে না বলেও জানান তিনি। কংগ্রেসম্যান হাইমসের মতোই ধ্বংসপ্রাপ্ত নৌযানের জীবিত নাগরিকদের হত্যাকাণ্ড কোনোভাবেই সমর্থন করা যায় না বলে মন্তব্য করেছেন ডেমোক্রেটিক সেনেটর ক্রিস কুঞ্জ। অ্যাডমিরাল ব্র্যাডলি পেন্টাগনের নির্দেশ বিষয়ে যা কিছু বলেছেন তারপরও পিট হেগসেথ 2 অসহায় ব্যক্তির মৃত্যুর দায় থেকে মুক্ত নন বলেও প্রতিক্রিয়া জানান তিনি। ক্যাপিটল হিলে সাক্ষ্য দেওয়ার সময় অ্যাডমিরাল ব্র্যাডলির সঙ্গে ছিলেন জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। একাধিক সূত্রের বরাত দিয়ে এপি জানায়, ব্র্যাডলির কাছে আইন প্রণেতারা জানতে চেয়েছেন আন্তর্জাতিক জলসীমায় মাদক পাচার বিরোধী অভিযানে হেগসেথ ঠিক কিভাবে নির্দেশ দিয়েছিলেন। হাউস আর্মড সার্ভিসেস কমিটির সিনিয়র মেম্বার মাইক টার্নার এমএস নাওকে জানান, যুদ্ধ পরিস্থিতির বাইরে কোনো সন্দেহজনক নৌযানে অবস্থানরত অসহায় ব্যক্তিদের উপর হামলার আইনি ভিত্তি বিষয়ে জানতে চেয়েছেন আইন প্রণেতারা। এর আগে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে দাবি করা হয়, গত 2 সেপ্টেম্বর নৌকায় বেঁচে থাকা 2 ব্যক্তির উপর চূড়ান্ত হামলার নির্দেশ দেন ব্র্যাডলি, যা আসলে ডিফেন্স সেক্রেটারিরই নির্দেশ ছিল। এদিকে পিট হেগসেথ ব্যক্তিগত ফোনে সিগন্যাল অ্যাপ ব্যবহার করে সামরিক অভিযান ও বোমা হামলার মতো সংবেদনশীল তথ্য আদান প্রদান করে নীতিমালা লঙ্ঘন করেছেন বলে অভিযোগ উঠেছে। ডিফেন্স ডিপার্টমেন্ট ইন্সপেক্টর জেনারেলের 84 পৃষ্ঠার প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইয়েমেনে বোমা হামলা সহ গুরুত্বপূর্ণ সামরিক তথ্য হেগসেথ তার ব্যক্তিগত ডিভাইস থেকে আদান প্রদান করেন। ব্যক্তিগত ফোনের মাধ্যমে স্পর্শকাতর তথ্য আদান প্রদান করে হেগসেথ দেশের সামরিক বাহিনীর সদস্যদের জীবন হুমকির মুখে ঠেলে দিয়েছেন অভিযোগ করে তার পদত্যাগ দাবি করেছেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান সুহাস সুব্রামানিয়াম। এ বিষয়ে হেগসেথ আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া না জানালেও তদন্তকারীরা বলছেন, অফিসিয়াল নেটওয়ার্ক ব্যবহারের কঠোর নীতি থাকা সত্ত্বেও ডিফেন্স সেক্রেটারি তা মানেননি। হেগসেথের সমালোচনা করে সেনেট মাইনরিটি লিডার চাক শুমার বলেন, একের পর এক কাণ্ডজ্ঞানহীন আচরণ করে নতুন রেকর্ড করেছেন ডিফেন্স সেক্রেটারি। দেশের সামরিক বাহিনীর সদস্যদের জীবন হুমকিতে ফেলে হেগসেথ জবাবদিহিতা এড়িয়ে চলেছেন বলেও অভিযোগ করেন তিনি।
অবিলম্বে হেগসেথের পদত্যাগ দাবি করে সেনেট মাইনরিটি লিডার বলেন, ডিফেন্স সেক্রেটারি হিসেবে অযোগ্য হেগসেথকে সরিয়ে দেওয়ার সময় হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থিত আসন পুনর্বিন্যাস পরিকল্পনা টেক্সাসকে মধ্যবর্তী নির্বাচনে ব্যবহার করার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার সর্বোচ্চ আদালত থেকে এই সংক্রান্ত রায়টি আসে 6-3 ব্যবধানে। স্টেট গভর্নর গ্রেগ অ্যাবটের জরুরি আবেদনের পরিপ্রেক্ষিতে নিম্ন আদালতের রায় স্থগিত করেছে সুপ্রিম কোর্ট। রায়ে টেক্সাস অতিরিক্ত 5টি কংগ্রেশনাল আসনে নির্বাচন করার সুযোগ পাচ্ছে। এর আগে ইউএস ডিস্ট্রিক্ট কোর্ট এটিকে অবৈধ বলে ঘোষণা দিয়েছিল। এদিকে এই রায়কে বিশাল জয় বলে উল্লেখ করেছেন টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাট্রস। ইউএস অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডিও সামাজিক মাধ্যমের বার্তায় উচ্ছ্বাস জানিয়েছেন। তবে হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিস সহ ডেমোক্রেটরা উদ্বেগ প্রকাশ করেছেন। কংগ্রেসের নিম্নকক্ষে রিপাবলিকানদের নিয়ন্ত্রণ থাকলেও তা খুবই সামান্য, যে কারণে ক্ষমতা গ্রহণের পর থেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাউসে নিরঙ্কুশ আধিপত্য পেতে রিপাবলিকান নিয়ন্ত্রিত স্টেটে নিজেদের সুবিধা মতো আসন পুনর্বিন্যাসের কৌশল বেছে নেয়। তারই প্রেক্ষিতে টেক্সাসে নানা নাটকীয়তার পর আলোর মুখ দেখে আসন বিন্যাসের নতুন মানচিত্রটি। কিন্তু এর বিরুদ্ধে সংখ্যালঘুদের বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ উঠলে ইউএস ডিস্ট্রিক্ট কোর্টে মামলা দায়ের করা হয়। শুনানি শেষে স্টেটের উদ্যোগকে অবৈধ বলে ঘোষণা দেয় আদালত। কিন্তু বৃহস্পতিবার ট্রাম্প সমর্থিত আসন পুনর্বিন্যাসের নতুন মানচিত্রটি টেক্সাসকে মধ্যবর্তী নির্বাচনে ব্যবহারের অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। এদিন সর্বোচ্চ আদালত থেকে এই সংক্রান্ত রায়টি আসে 6-3 ব্যবধানে, যেখানে পক্ষে ভোট দেন প্রধান বিচারপতি জন রবার্ট সহ রক্ষণশীল 6 বিচারপতি। উদারপন্থী 3 বিচারপতি এর বিপক্ষে অবস্থান নেন। স্টেট গভর্নর গ্রেগ অ্যাবটের জরুরি আবেদনের প্রেক্ষিতে নিম্ন আদালতের রায় স্থগিত করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সইবিহীন এই রায়ে টেক্সাস অতিরিক্ত 5টি কংগ্রেশনাল আসনে নির্বাচন করার সুযোগ পাচ্ছে। গোটা দেশে এই নিয়ে বিতর্ক থাকলেও ক্যালিফোর্নিয়ার নীল শিবির একই ধরনের পাল্টা পদক্ষেপ নিয়েছে। এদিকে এই রায়কে বিশাল জয় বলে উল্লেখ করেছেন টেক্সাসের এজি কেন প্যাক্সটন। এক বিবৃতিতে তিনি এমন অভিমত দিয়েছেন। ওদিকে অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডিও সামাজিক মাধ্যমের বার্তায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তবে হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিস সহ নীল শিবির থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এই রায়ের পরিপ্রেক্ষিতে। নিউ ইয়র্ক স্টেটের অ্যাটর্নি জেনারেল লেটিশা জেমসের বিরুদ্ধে মর্গেজ জালিয়াতির মামলায় অভিযুক্ত করতে অস্বীকৃতি জানিয়েছে ভার্জিনিয়ার নরফোকের ফেডারেল গ্র্যান্ড জুরি। জেমসের বিরুদ্ধে একই মামলা খারিজ হওয়ার 10 দিন পর বৃহস্পতিবার এই সিদ্ধান্ত এলো। আইন বিশেষজ্ঞ অ্যান্ড্রু ওয়াইজম্যান বলেছেন, গ্র্যান্ড জুরির এই প্রত্যাখ্যানের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় মামলাটি ব্যক্তিগত আক্রোশ ও প্রতিহিংসা থেকে করা হয়েছে। এটাকে বর্তমান প্রশাসন ও জাস্টিস ডিপার্টমেন্টের জন্য বড় ধাক্কা বলেও আখ্যায়িত করেন তিনি। ইস্টার্ন ডিস্ট্রিক্ট অব ভার্জিনিয়ার অ্যাক্টিং ইউএস অ্যাটর্নি লিন্ডসে হ্যালিগানের নিয়োগ অবৈধ উল্লেখ করে গত 24 নভেম্বর নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশা জেমস এবং প্রেসিডেন্ট ট্রাম্পের আরেক প্রতিপক্ষ সাবেক এফবিআই ডিরেক্টর জেমস কমির বিরুদ্ধে 2টি মামলা খারিজ করে দেয় ফেডারেল আদালত। তবে একই অভিযোগের জন্য উভয়কে পুনরায় অভিযুক্ত করার সুযোগ খোলা রাখেন বিচারক। এই পরিপ্রেক্ষিতে মামলা খারিজ হওয়ার ঠিক 10 দিন পর লেটিশা জেমসকে নতুন করে অভিযুক্ত করতে তার বিরুদ্ধে অভিযোগ দাখিল করে জাস্টিস ডিপার্টমেন্ট। বৃহস্পতিবার তা প্রত্যাখ্যান করেছে ভার্জিনিয়া নরফোকের ফেডারেল গ্র্যান্ড জুরি। লেটিশা জেমস তার বাড়ি কেনার মর্গেজে সুবিধা পাওয়ার জন্য একটি ব্যাংকে ভুল তথ্য দিয়েছিলেন এমন অভিযোগ গ্র্যান্ড জুরির বেশিরভাগ সদস্যের কাছে প্রতিষ্ঠিত করতে পারেননি ফেডারেল প্রসিকিউটররা। এমন ঘটনাকে খুবই বিরল উল্লেখ করে সাবেক ফেডারেল প্রসিকিউটর অ্যান্ড্রু ওয়াইজম্যান জানান, গ্র্যান্ড জুরির এমন সিদ্ধান্তকে নো ট্রু বিল বলা হয়, যা তিনি প্রসিকিউটর হিসেবে তার দীর্ঘ কর্মজীবনে কখনো দেখেননি। জাস্টিস ডিপার্টমেন্টের জন্য এটি লজ্জাজনক বলেও মন্তব্য করেন তিনি।
বাইডেন প্রশাসনের আমলে ট্রাম্পের বিরুদ্ধে দেওয়ানি জালিয়াতির মামলা দায়ের করা লেটিশা জেমসকে লক্ষ্যবস্তু করে সামাজিক মাধ্যমে প্রায়ই আক্রমণাত্মক পোস্ট দেন প্রেসিডেন্ট ট্রাম্প। জেমসকে বিচারের মুখোমুখি করার কথাও বলেছেন তিনি। বিশ্লেষকদের মতে জাস্টিস ডিপার্টমেন্টের পক্ষ থেকে এত দ্রুত মামলাটি আবার গ্র্যান্ড জুরির সামনে উপস্থাপন করা থেকেই স্পষ্ট হয় তারা জেমসকে বিচারের আওতায় আনতে কতটা মরিয়া। আগামী সপ্তাহে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টে ভর্তুকি আরও 3 বছর বাড়াতে সেনেটে প্রস্তাব দেবেন সেনেট মাইনরিটি লিডার চাক শুমার। বৃহস্পতিবার ক্যাপিটল হিলে কথা জানান তিনি। এদিকে এসিএতে ভর্তুকি দেওয়ার সময়সীমা না বাড়ালে দেশে প্রায় 22 মিলিয়ন মানুষ স্বাস্থ্যসেবা সংকটে পড়বেন বলে আশঙ্কা জানান ডেমোক্রেটিক সেনেটর লিজা ব্ল্যান্ট রচেস্টার। অন্যদিকে স্বাস্থ্যসেবা খাতে বিপর্যয় এড়াতে রিপাবলিকান সহকর্মীরা সাড়া দেবেন বলে আশা করছেন হাউস মাইনরিটি লিডার হাকিম জেফরিস। রিপাবলিকান আইন প্রণেতাদের উদাসীন আচরণে দেশের বেশিরভাগ মানুষের স্বাস্থ্যসেবা সংকট তীব্রতর হচ্ছে বলে অভিযোগ করেছেন সেনেট মাইনরিটি লিডার চাক শুমার। বৃহস্পতিবার ক্যাপিটল হিলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টে ভর্তুকি আরও 3 বছর বাড়ানোর প্রস্তাব আনতে যাচ্ছেন ডেমোক্রেটিক সেনেটররা। আগামী বৃহস্পতিবারই বিলটি সেনেটে উত্থাপন করা হবে জানিয়ে শুমার বলেন, দেশের মানুষকে স্বাস্থ্যসেবা সংকট থেকে মুক্তি দিতে আরও 1 সপ্তাহ সময় পাচ্ছেন রিপাবলিকানরা। দেশের মানুষের স্বাস্থ্যসেবাকে সাশ্রয়ী করতে ডেমোক্রেটরা ঐক্যবদ্ধ থাকলেও রিপাবলিকানরা একে অপরকে দোষারোপ করে গুরুত্বপূর্ণ সময় নষ্ট করছেন বলেও জানান শুমার। অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট বাতিলে রিপাবলিকান আইন প্রণেতারা অন্তত 70 বার চেষ্টা চালিয়েছেন জানিয়ে ডেমোক্রেটিক সেনেটর বেন রে লুজান অভিযোগ করেন, দেশের মানুষের স্বাস্থ্যসেবাকে ব্যয়বহুল করে ব্যবসায়ীদের সুযোগ করে দিচ্ছেন রিপাবলিকানরা। বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় বেশি খরচ করেও আমেরিকার বেশিরভাগ মানুষ স্বাস্থ্যসেবা সংকটে আছেন জানিয়ে ডেমোক্রেটিক সেনেটর পিটার ওয়েলস বলেন, মানুষকে সংকটে ফেলে রাজনীতি করার পথ পরিহার করতে হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমর্থকরা স্বাস্থ্যসেবায় বরাদ্দের পক্ষে অবস্থান নিলেও রিপাবলিকান আইন প্রণেতারা উদাসীন আচরণ করছেন বলে অভিযোগ করেন তিনি। এদিকে ওবামা কেয়ার বলে পরিচিত অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের ভর্তুকি দেওয়ার সময়সীমা না বাড়ালে দেশের প্রায় 22 মিলিয়ন মানুষ স্বাস্থ্যসেবা সংকটে পড়বেন বলে আশঙ্কা জানান ডেমোক্রেটিক সেনেটর লিসা ব্ল্যান্ট রচেস্টার। তিনি বলেন, আগামী সপ্তাহে প্রমাণ হয়ে যাবে দেশের বেশিরভাগ মানুষের পক্ষে রিপাবলিকানরা কাজ করতে চান কি না। এদিকে হাউস মাইনরিটি লিডার হাকিম জেফরিস বলেন, বিগ বিউটিফুল বিলের মাধ্যমে ট্রাম্প প্রশাসন দেশের মানুষের মেডিকেয়ার সুবিধায় বড় ধরনের কাটছাট করেছে। রিপাবলিকান সহকর্মীরা এসব জেনেও ট্রাম্পের পক্ষে সাফাই গিয়েছেন, যা ভোটারদের কাছে দেয়া প্রতিশ্রুতি ভঙ্গের শামিল বলেও অভিযোগ করেন তিনি। জেফরিস আরও জানান, ডেমোক্রেটিক আইন প্রণেতারা অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টে বরাদ্দ নিশ্চিতে বদ্ধপরিকর। ডেমোক্রেটিক আইন প্রণেতাদের উদ্যোগে মাত্র 4 জন রিপাবলিকান কংগ্রেস সদস্যের সম্মতি পেলেই দেশের স্বাস্থ্যসেবা খাতে বিপর্যয় আপাতত ঠেকিয়ে দেওয়া সম্ভব বলেও জানান তিনি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।